আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ মেহেদী হাসান খান, ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড কেমিস্ট্রি, ফ্যাকাল্টি অফ বায়োটেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। আজ 1 জুন 2026, সোমবার, বিশ্ব দুধ দিবস, ওয়ার্ল্ড মিল্ক ডে। তো আসলে দুধের অনেক গুরুত্ব আছে, আমরা ধর্মীয় দৃষ্টিতে বলি, সায়েন্সের দৃষ্টিতে বলি, এবং আমরা ক্লাসে আসলে এগুলো নিয়ে আলোচনাও করি। এবং এরা কি বলে, তাবলিগের বয়ানও মাঝে মাঝে আমরা আলোচনা করি। তারপরে বললাম, সাধারণ মানুষ অনেকে এই বিষয়গুলো জানে না। এই জন্য সাধারণ মানুষকে জানানোর জন্যই আজকের এই আমার আলোচনা। তো আমি আলোচনাটাকে কয়েক ভাগে ভাগ করবো। প্রথমে আমি আলোচনা করবো ধর্মীয় দৃষ্টিতে দুধের গুরুত্ব, বিভিন্ন ধর্মীয় দৃষ্টিতে। এরপরে আমি আলোচনা করব এর স্বাস্থ্যগত দিক। আমরা অনেকেই মনে করি যে দুধ খাওয়া ভালো না, ফুল ফ্যাট মিল্ক খাওয়া ভালো না, ভাই অনেকে ডাক্তাররাও বলে থাকে কেউ কেউ। সেটা আসলে কি হওয়া উচিত সেটা আমরা আসেন আমরা প্রথমে আমরা ধর্মীয় দৃষ্টিতে, প্রথমে আমি ইসলামের দৃষ্টিতে যদি বলি, যে the dua prayer for meal, আমরা মিল the Prophet sallallahu taught a specific submission, যে দোয়াটা শিখাইছে, যার ইংলিশে লেখা আছে যে whomever Allah has given meal to drink should say, "Oh Allah, bless us and give us more of it, because no food or drink is sufficient in nutrition except milk." যদি তোমাকে দুধ খেতে দেয় তাহলে কি বলছে, যে তাকে না করা যাবে না। এবং কোন দুধ? দুধের আরবি দুইটা, একটা লাবান আর একটা হলো হালিম। তো লাবান যেটা ফুল ফ্যাট মিল্ক, এটা খাইতে যদি কেউ দেয় তাহলে না করতে নিষেধ করছে, এবং দোয়াটা বলছে যে হুম আল্লাহ গিভেন মিল্ক টু ড্রিঙ্ক, যাকে আল্লাহ দুধ খাওয়ার সুযোগ দেবে বলবে, "হে আল্লাহ, আমাকে এটাকে রহমত দান করো এবং আমাকে আরো দান করো।" বিকজ কারণ কি, এই কোনো খাদ্যই এই দুধের মতন এত পুষ্টিকর না। তার মানে বোঝা গেল দুধ সবচাইতে পুষ্টিকর খাদ্য। হ্যাঁ, এবং এবার আরো কিছু হাদিস আছে যে দুধ খাওয়ার পরে মুখ ধোয়া দরকার, কারণ দুধের মধ্যে ফ্যাট থাকে, ফ্যাট থাকে। আর দুধের মিল্ক হলো গরুর দুধ, যেটা এটাকে সুপার ফুড বলা হয়েছে। ইউ শুড দেয়ার মিল্ক অফ কাউস, ফর দে আর নারিশ বাই অল কাইন্ড অফ প্লান্ট। কারণ এই দুধের মধ্যে অনেক কি আছে, আমাদের জন্য আমাদেরকে কি করা দরকার, দুধ খাওয়া দরকার। এবং এখানে আমরা জানি যে হুসুসাম যখন মেরাজে যাচ্ছিলেন, তখন তাকে দুইটা পানীয় দেওয়া হয়, তার মধ্যে হুসুসাম কি করছেন, দুধ গ্রহণ করছেন, তাই না? ইউ অ্যান্ড ইউর ফলোয়ার্স উইল বি অন দ্য রাইট পাথ অফ ইসলাম। যেহেতু উনি দুধ গ্রহণ করার কারণে হি চুজ দ্য বোল অফ মিল্ক, সে দুধের বাটি নিয়েছিলেন এবং এটা থেকে পান করছেন। এই জন্য ইব্রাহিম কি বললেন, ইউ অ্যান্ড ইউর ফলোয়ার্স উইল বি অন দ্য রাইট পাথ। তার মানে বোঝা গেল যে দুধ হইলো কি, আমাদেরকে সঠিক পথ দেখায়। যাই হোক, আমি পুরোটা লাইন বাই লাইন করবো না, আমরা এখানে সংক্ষিপ্ত আকারে দেখাবো। আর অন্যান্য যে কোনো খাবার যখন আমরা খাই, সেই খাবারের দোয়া আর দুধ পান করার দোয়া আলাদা। যে কোনো খাওয়ার পর আমরা যে দোয়াটা করি, যে আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া আতিমানা খায়রুন মিনহু, যার বাংলা অর্থ হলো, হে আল্লাহ, আমাকে বরকত দান করো এবং আমাকে ভবিষ্যতে কি সামথিং বেটার, আরো উত্তম খাবার আমাকে দান করো। যেমন বোঝা গেল যে অন্য খাবার আছে যে এর চাইতে উত্তম। দুধ খাওয়ার পরে কি দোয়া পড়তে হয়? দুধ খাওয়ার পরে দোয়াটা পড়তে হয়, আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়াজিদনা মিনহু, যে আল্লাহ, আমাকে সবচাইতে আমাকে বরকত দান করো এবং গিভ আস মোর ফর, আমাকে আরো বেশি দান করো। তার মানে বোঝা গেল যে দুধ হলো সবচাইতে উত্তম খাবার। The Prophet Muhammad explained that no other food or drink completely replace both food and drink except milk. তার মানে দুধের বিকল্প কোনো কিছুই হইতে পারে না। Therefore, instead of asking for something better, Muslim ask for more of it. এই জন্য কোনো মুসলিম এর চাইতে উত্তম খাবার না বলে কি করা, কি বলে, যে এটাই সর্বোত্তম খাবার। তো যাই হোক, তাহলে আমরা দেখলাম যে ইসলাম ধর্মে দুধের গুরুত্ব কি। এখন যদি আমরা আসি অন্য ধর্মে, হ্যাঁ, হিন্দু ধর্মে যদি আমরা কথা বলি, দেখেন হিন্দু ধর্মে কি বলছে। যে হিন্দু ধর্মের মেন যে অবতার, তারা কৃষ্ণকে বলা আছে। কৃষ্ণ কি, লর্ড কৃষ্ণ কাইন্ড অফ ডেইরি গিফট হিন্দু ফিলোসফি। কি করতো সে, তাকে যে মাখন ঝোল, যাই হোক, সে আমার মাখনকে পছন্দ করতো, তাই না? ডিউ টু হিজ চাইল্ডহুড ফন্ডনেস অফ আ ফ্রেশ হাই ফ্যাট হোয়াইট বাটার। তার মানে মাখন সে পছন্দ করতো, ননি বা মাখন সে পছন্দ করতো সাধারণ, তাই না? এবং যার জন্য আমি অনেক সময় ভাই ভাই জিজ্ঞেস করি অনেক স্টুডেন্ট যদি হিন্দু থাকে, আচ্ছা বলো তো, আমাদের বয়স হয়ে গেছে, আমার বয়স 50 বছর হয়ে গেছে, আমি এখন মাখন খাবো কি খাবো না? তো বললাম, খাবো না কেন? ডাক্তাররা না করে। তাই আমি বললাম, ডাক্তার বেশি জ্ঞানী না শ্রীকৃষ্ণ বেশি জ্ঞানী? তখন তো ছাত্ররা থতমত খাই যায়। তো থতমত খাওয়ার কিছু নাই। এই দুধের যে ফ্যাট, এটা আমাদের জন্য ক্ষতিকারক না, আমরা পরে ব্যাখ্যা করবো। যাই হোক, আমরা যদি হিন্দু ধর্মের শাস্ত্র মতো আমরা দেখলাম যে দুধ খাওয়া ভালো এবং দুধের খাওয়া ভালো, মিল্ক ঘি, এগুলোকে তারা কি একটা ধর্মীয় ভালো
হিসাবে দেখছে। এখন আমরা যদি দেখি যে বৌদ্ধ ধর্মে কি আছে, বৌদ্ধ ধর্ম কিন্তু এই যে বুদ্ধিজম, নীল ক্যান্ড বুদ্ধা refers to the famous history of Sujata, a village woman who offered গৌতম বুদ্ধের bowl of sweet and milky rice, ক্ষীর। সে যখন দুর্বল ছিল, অসুস্থ ছিল, গৌতম বুদ্ধকে কি করা হয়েছিল, দুধ দেওয়া হয়েছিল। এবং শুধু তাই না, আমরা যদি এখন পুরো কাহিনীতে পড়ার সময় কম, আমরা যদি খ্রিস্টানিটিতে দেখি, খ্রিস্টানিটিতেও তাকে দুধ খাওয়া, সে একবার সমুদ্রে যাত্রা করছিল, সেই সময় ক্লান্ত হয়ে পড়ছিল, তার শিষ্যরা তাকে দুধ খেতে দিল। যত তাদের আমরা দেখলাম চারটা ধর্মেই দুধের গুরুত্ব কি করা হয়েছে, আলোচনা করা হয়েছে। এখন যদি আমরা আসি যে দুধের আসলে পুষ্টিগুণ কি, আমরা জানি আমাদের যদি আমরা খাবো, আমরা যদি খাবার খাই, খাবারের মধ্যে আমাদের যে পুষ্টি, আমাদের পানি সহ 6টা কার্বোহাইড্রেট, প্রোটিন, যে ফ্যাট, ঠিক আছে, তারপরে ওয়াটার, ভিটামিন আর মিনারেল। মিনারেল নিয়ে আমরা পরে আসতেছি। আমরা যদি এখন আসি প্রোটিন, যে 1 গ্রাম যদি আমরা এক ইসের মধ্যে কতটুকু, প্রায় 8%-এর মতো কি আছে, 8.15 গ্রাম পর্যন্ত। এখানে অবশ্য এক ইসের বলা হয়, মানে এক হচ্ছে না, 250 গ্রাম, অর্থাৎ 1 কাপ দুধ যদি আমরা খাই, 1 কাপ দুধে প্রায় 8.14 গ্রাম কিন্তু প্রোটিন পাওয়া যায়। এবং প্রোটিনটা দুই ধরনের। মেনলি যে প্রোটিন সেটা হলো ইনসলুবল, এটাকে আমরা বলতেছি হলাম ক্যাজিন, এবং এর মধ্যে আলফা ক্যাজিন খুবই ভালো। এবং অত্যন্ত আমাদের প্রোটিন তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড, যে অল দ্য এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড এই ক্যাজিনের মধ্যে পাওয়া যাচ্ছে। An important property of casein is the ability to increase the absorption of minerals such as calcium, phosphorus absorption সাহায্য করে। It may also promote lower blood pressure. এই ক্যাজিন কিন্তু ব্লাড প্রেশারকে কমায়। যার জন্য আমরা অনেক মনে করি দুধ খাইলে প্রেশার বাড়বে, তা কিন্তু না। এখানে দেখা যাচ্ছে যে এই দুধের যে ক্যাজিন সে ব্লাড প্রেশার কমায়। এবং whey protein যেটা, এটা দেখেন another family of protein, according to 20%, 80%, 20% of the protein contained in milk is particularly rich in branch chain amino acid such as leucine, isoleucine, and valine. Whey proteins have been linked to numerous benefits, including decreased blood pressure. তার মানে whey protein এবং ক্যাজিন দুইটা কি করতেছে, ব্লাড প্রেশারকে কমাচ্ছে। অতএব আমরা দেখতেছি যে দুধের যে প্রোটিন এটা গুরুত্বপূর্ণ। এখন আসে আমরা মিল্ক ফ্যাট। মিল্কে কখনো কখনো বলতেছে যে 4%-এর মতো ফ্যাট থাকে। হ্যাঁ, এটা যদিও স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, কিন্তু আমরা একটু পরে দেখবো কোন জায়গায় এই স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড হইলেও এটা কি হচ্ছে, এটা কিন্তু ভোলাটাইল ফ্যাটি অ্যাসিড, অর্থাৎ কার্বন সংখ্যা ছোট। এই ছোট থাকার কারণে তার কি হচ্ছে, তার এটা আমাদের ব্লাড ভেসেলে জমা হয়। আর যেহেতু ব্লাড ভেসেলে জমা হয় না, সেজন্য কি হচ্ছে, এটা আমাদের জন্য কিনা ক্ষতিকারক না। আমি এটা নিয়ে একটু পরে আবার ডিটেলস আলোচনা করবো। আপাতত আমরা একটু জানি যে এই ফ্যাটটা আমাদের জন্য ভালো। এবং এর মধ্যে আরেকটা জিনিস থাকে, কনজুগেটেড লিনোলিক অ্যাসিড। যদি ঘাস খায়, সেই ফ্যাটের মধ্যে থাকে কনজুগেটেড লিনোলিক অ্যাসিড। এই কনজুগেটেড লিনোলিক অ্যাসিড হলো কি করে, ভেরিয়াস হেলথ বেনিফিট আছে। হেলথ বেনিফিট বলতে যেটা হার্টের বিভিন্ন রকম ডিজিজ, ভ্যাকসিনিক অ্যাসিড এবং কনজুগেটেড লিনোলিক অ্যাসিড এর জন্য ভালো। কার জন্য? হার্টের রোগের জন্য ভালো। এবার আসি আমরা কার্বোহাইড্রেট। দুধের মধ্যে যে কার্বোহাইড্রেট আছে, এই কার্বোহাইড্রেটের নাম হলো ল্যাকটোজ। এখানে দুইটা জিনিস থাকে, গ্লুকোজ এবং গ্যালাক্টোজ। এই দুইটা মিলাই তৈরি হয় কার্বোহাইড্রেট। এই ল্যাকটোজ কি কি কারণে আমাদের দরকার, এটা আমরা আলোচনা করবো। যদিও কিছু কিছু লোকের ল্যাকটোজ ইনটলারেন্স আছে, সেটা আমরা পরে আলোচনা করবো। আর ভিটামিন আর মিনারেল, ভিটামিন যদি আমরা বলি, ভিটামিন এ, ডি, ই, কে, সমস্ত ফ্যাট সলুবল ভিটামিন এর মধ্যে আছে। ভিটামিন বি12 আছে, রিবোফ্লাভিন আছে। মিনারেলের মধ্যে ক্যালসিয়াম এবং ফসফরাস। আমাদের যে মিনারেলটা সবচেয়ে বেশি পরিমাণে দরকার, সেটা হলো ক্যালসিয়াম। ক্যালসিয়ামের অভাবে যে হাড়ের রোগ হয়, হাড় ক্ষয় বা বিভিন্ন রকমের রোগ হয়। এই ক্যালসিয়ামের ভালো সোর্স কিন্তু কি, মিল্ক। এবং আমাদেরকে সবচাইতে ভালো, যে ইম্পর্টেন্ট সবচাইতে মিনারেল মধ্যে সবচেয়ে যাকে বলা হয় মাস্টার মিনারেল, এই মাস্টার মিনারেল ফসফরাস। ফসফরাসের অভাবে আমাদের শক্তি পায় না বা পায় না। এই ডেইরি প্রোডাক্ট থেকে কি ফসফরাসের ভালো সোর্স। এবং যে ভিটামিন ডি, ভিটামিন ডি পাওয়া যাচ্ছে কোথা থেকে, আমরা দেখতেছি ভিটামিন ডি আমরা মিল্ক হরমোন তৈরি তো আমরা পাচ্ছি, তাই না? আমাদের জন্য আমরা দেখা যাচ্ছে যে মিল্ক খাইলে, দুধ খাইলে কি হচ্ছে, অস্টিওপোরোসিস, যে বয়স্ক লোক যে মাজা বাঁকা হয়ে যায়, হয়ে যায়, এর কারণ হলো এই যে ক্যালসিয়ামের অভাবে, ভিটামিন ডি এর অভাবে। এই দুধ খাইলে কি হচ্ছে, তার এই বোন হেলথ ভালো থাকে, তার অস্টিওপোরোসিস হয় না। ব্লাড প্রেশার, abnormally high blood pressure, major risk of heart disease, dairy products have been linked to reduce high blood pressure. তাহলে আমরা যে মনে করি যে দুধ খাইলে, অনেকে মনে করে দুধ খাইলে, বিশেষ করে ফুল ফ্যাট মিল্ক খাইলে সমস্যা, এর দেখা যাচ্ছে কিন্তু সমস্যা না, বরং এটা ব্লাড প্রেশার কমায়। কারণ এর মধ্যে ক্যালসিয়াম আছে, ফসফরাস আছে, ম্যাগনেসিয়াম আছে, এবং আরো বিভিন্ন জিনিসের কারণে, এবং আরো যে আদার ফ্যাক্টর, পেপটাইড এবং ক্যাজিন,
এইগুলি থাকার কারণে তার ব্লাড প্রেশারকে সে নর্মাল রাখে। যদি কোনো ব্যক্তি নিয়মিত দুধ খায় তার ব্লাড প্রেশার বাড়বে না, বরং স্বাভাবিক থাকে। তবে হ্যাঁ, কিছু লোক যারা দুধ যদি না খায়, অনেক দুধ না খায়, তার যেটা হয় ল্যাকটোজ ইনটলারেন্স। এবং ল্যাকটোজ ইনটলারেন্স হইলে তখন তার দেখা যাচ্ছে যে দুধ খেতে পারে না, দুধ খায় তখন গ্যাস হয়, বদহজম হয়। কিছু কিছু লোকের মিল্ক অ্যালার্জি আসে, তার স্কিন র্যাশ বা সোয়েলিং হতে থাকে। কিছু লোকের মিল্ক ক্যান্সার হইতে পারে, তার পরিমাণটা কম। এখন যদি আমরা আলোচনা করি মিল্ক ফ্যাট। তো মিল্ক ফ্যাট যেটা বলতেছিলাম, যে মিল্ক ফ্যাট হইলো যে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড হইলো, এটা কার্বন সংখ্যা ছোট হওয়ার কারণে এটা আমাদের আসলে ব্লাড প্রেশারের জন্য হয় না। আরেকটা জিনিস বলবো লিপিডের মধ্যে, আরেকটা হলো সেরিব্রোসাইট। এই সেরিব্রোসাইট কিন্তু গুরুত্বপূর্ণ একটা লিপিড। এবং এই সেরিব্রোসাইট এখানে কি থাকে না, স্ফিঙ্গোলিপিড। স্ফিঙ্গোলিপিড এখানে একটা করে থাকে কার্বোহাইড্রেট। সেই যে কার্বোহাইড্রেট থাকে, দেখেন কার্বোহাইড্রেট নাম কি, দি কনসেপ্ট উইথ সিঙ্গেল সুগার, একটা সুগার থাকে, এটার নাম দি সুগার রেসিডিউ ক্যান বি আইদার গ্লুকোজ অর গ্যালাক্টোজ। মেইনলি থাকে কি galactocerebrosidase. Galactocerebrosidase are typically found in neural tissue, where glucocerebrosidase are found in other tissue. Neural tissue আমাদের নার্ভ উন্নয়নের জন্য আমাদের কি দরকার, নার্ভকে সুন্দর রাখতে আমাদের কি দরকার, আমাদেরকে এই যে গ্যালাক্টোজ দরকার। এবং ম্যানো গ্যালাক্টোসিরামাইড ইজ দ্য লার্জেস্ট সিঙ্গেল কম্পোনেন্ট অফ মাইলিন শীট অফ নার্ভ, আমাদের নার্ভ ব্রেন ঠিক রাখার জন্য। এই জন্য কি হয়, ব্রেন ডেভেলপমেন্টের জন্য আমাদেরকে এই গ্যালাক্টোজ দরকারি, নাহলে এর আর কোথাও সোর্স নাই। গ্যালাক্টোজ আসবে কোথা থেকে, আমরা একটু আগেই দেখাইলাম দুধে যে কার্বোহাইড্রেট সেখানে থাকে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ। আমরা যদি গ্যালাক্টোজ না খায়, তাইলে দুধ যদি সে না খায়, তাহলে তার সেরিব্রাল তৈরি হবে না, ব্রেন ডেভেলপ হবে না। এই জন্যই আমরা ছোটকালে দেখতাম যে যদি কারো এসে কি বলে অসুস্থ, কেউ যদি লেখাপড়া করতে ক্লান্ত হয়ে পড়ছে, এসএসসি বা এইচএসসি পরীক্ষা যে কোনো সময়, আমাদের মায়েরা কি করছে, এক গ্লাস দুধ আমাদের সামনে দিয়ে দিত। দুধ খাওয়ার পরে আমাদের শরীর কি হয়ে গেছে, আবার আমরা এনার্জি পেয়ে গেছি, ব্রেন ডেভেলপ হয়ে গেছে। সেটা দেখতে পারলাম যে ব্রেন ডেভেলপমেন্টের জন্য দুধ খাওয়া খুবই দরকার। এখন দুধের মধ্যে যেটা বললাম যে যতগুলো নিউট্রিয়েন্ট আমাদের আছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, ভিটামিন, সমস্ত কিছু দুধের মধ্যে আছে, কিন্তু একটা নিউট্রিয়েন্ট, একটা পুষ্টি উপাদান দুধের মধ্যে নাই। সেটা কোনটা? আয়রন। কেন আয়রন নাই সেটাও আমরা এখানে দেখতে পারবো। এই যে অ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম এন্ড আয়রন, দি concurrent absorption of calcium and iron is a classic example of nutrient inhibition. এই যে ক্যালসিয়াম ও আয়রন একসঙ্গে যদি খাওয়া যায়, তাহলে কি হয়, দেখেন হাউ ক্যালসিয়াম ইনহিবিট আয়রন অ্যাবজর্পশন। ক্যালসিয়াম ও আয়রন দুটি একসঙ্গে খাইলে তখন আয়রন অ্যাবজর্পশনে বাধা দেয়। এই জন্য সৃষ্টিকর্তা বাবা কি করছেন, সমস্ত উপাদান দুধের মধ্যে দিয়ে রাখছে, খালি দেয় নাই আয়রন দেয়নি, আরেকটা জিনিস দেয় নাই, দিছে তবে কম পরিমাণে, কিন্তু আমরা দুধকে গরম করলে নষ্ট হয়ে যায় ভিটামিন সি। এবং ভিটামিন সি কিন্তু আয়রনের সঙ্গে একসঙ্গে থাকে, তাই না? এই জন্য কমপ্লিট ব্লকেট, ক্যালসিয়াম আয়রন কমপ্লিটলি এন্টি পাথ হয়েছে, সেম কি করে, কম্পিটিশন করে। কম্পিটিশন একটা অ্যাবজর্ব হলে আরেকটা অ্যাবজর্ব হয় না, যার জন্য কখনোই ক্যালসিয়াম ও আয়রন একসঙ্গে খাওয়া যাবে না। ক্যালসিয়াম ইফেক্ট বোথ হিম আয়রন ফ্রম মিট অ্যান্ড নন হিম ফ্রম প্লান্ট। যার জন্য যে সমস্ত খাবার আয়রন আছে তার পরপর কি খাওয়া ঠিক হবে না, দুধ খাওয়া ঠিক হবে না। ঠিক আছে, মোটামুটি 20 আমি যদি গোস্ত খাই, মাছ খাই, এর মিনিমাম 20 মিনিট, সবচেয়ে ভালো বলা হয়েছে যে 2 ঘন্টা সেপারেট হাই ক্যালসিয়াম ফুড, মিল্ক, চিজ, ইয়োগার্ট, পরে হলো 2 ঘন্টা হলো আর 2 ঘন্টা না করতে পারো মিনিমাম 20 মিনিট করতেই হবে। আর আয়রন খাওয়ার পরপরই কফি, টি, এই জিনিসগুলো খাওয়া যাবে না, এখানে একটা গ্রাফ আছে। ঠিক আছে, তো ওই জন্য আমরা এর মধ্যে, এবং এই জন্য একটা হাদিসের কথা বলা হয়, অনেকে বলে যে হাদিসটা না থাকলে ওইটা শিওর না, তো আরবরা বলে হাদিসটা হলো এরকম যে মাছ খায় কি খাওয়া যাবে না, দুধ খাওয়া যাবে না। আমরা এই যে দুধের যে হেলথ বেনিফিট আমরা এখানে দেখুন আলোচনা করছি, কি হেলথ বেনিফিট, মিল্ক এনহ্যান্স অ্যাবজর্পশন ভিটামিন এ, ডি, ই, কে, এই 4টা ভিটামিন পাওয়া যাচ্ছে। ওয়েট ম্যানেজমেন্ট, দুধ যদি নিয়মিত দুধ খায় তার ওয়েট ম্যানেজমেন্ট থাকবে। লোয়ার টাইপ 2 ডায়াবেটিস রিস্ক, তার এই দেখা গেছে যারা ছোটকাল থেকে দুধ খায় তাদের কি হচ্ছে 44% ডায়াবেটিস তাদের কমে। কার্ডিওভাস্কুলার প্রোটেকশন, ইউনিভার্সিটি মিনেসোটা দেখা গেছে যারা নিয়মিত দুধ খায় তাদের করোনারি আর্টারি ক্লাসিফিকেশন কমে যাচ্ছে কত, প্রায় 24%। বায়োঅ্যাক্টিভ লিপিড, যেটা আমরা বললাম যে কনজুগেট লিনোলিক অ্যাসিড এবং বিউটারিক অ্যাসিড, যেটা আমরা বললাম এর যে ফ্যাটটা এটা হলো বিউটারিক অ্যাসিড। এই জন্য এইটা কি করে না, ব্লাড ভেসেলে জমা হয় না, এটা আমাদের ক্ষতি করে না।
ইমপ্রুভ গাট হেলথ, আমাদের গাট হেলথকেও ভালো করে। আর যেটা বলতেছিলাম যে যে এটা আসলে এই না যে মিল্ক অ্যান্ড ফিশ, তারা বলতেছে কুসাম কখনোই মিল্ক এবং ফিশ একসঙ্গে, মিল্ক অ্যান্ড ফিশ মানে মাছ এবং এটা খাইতেন না। কারণ যেটা আমরা একটু আগে আলোচনা করছি যে দুধের মধ্যে কি থাকে, ক্যালসিয়াম থাকে এবং মাছ থাকে আয়রন। তার জন্য মাছ এবং দুধ যদি একসঙ্গে খাওয়া যায় তাহলে কি হচ্ছে, যদি এখানে লেখছে যে মডার্ন মেডিসিন কমপ্লেক্স নো জেনারেল টক্সিক, একটু আগে আমরা দেখলাম যে ফিশ এবং মিল্কের মধ্যে কি থাকে, ফিশের মধ্যে থাকে আয়রন এবং মিল্কের মধ্যে থাকে ক্যালসিয়াম, দুইটা একসঙ্গে কি হয় না, অ্যাবজর্ব হয় না, এই জন্য এটা খাওয়া ঠিক না। এবং আরবরা, বাংলাদেশের এটা হাদিস হয় না, তো আরবরা বলে যে এই তাদের কাছে এটা আছে, ঠিক আছে। এখানে অবশ্য আমরা তো না, সে সে আই হার্ড সাম পিপল সেইং ক্যানট ইট ফিশ, যে কিছু বলছে যে ক্যান ইউ ইট ফিশ এন্ড মিল্ক টুগেদার ইন ইসলাম। ধর্মীয় দৃষ্টিতে যদি না থাকে, কিন্তু এর মধ্যে আমরা সায়েন্স দেখলাম মাছ এবং দুধ একসঙ্গে খাওয়া ঠিক না, মুসলমান কখনো খাইতে না, ঠিক আছে। ক্লিয়ার হাদিস না থাকতো কিছু হয়তো ইসলামে নিরুৎসাহিত, আরবদেরকে বলা হয় নিরুৎসাহিত করা হয়, ধর্মীয় দৃষ্টিতে নিরুৎসাহিত করা হয়। এবং আমরা সায়েন্সও দেখলাম যে আয়রন এবং ক্যালসিয়াম একসঙ্গে অ্যাবজর্ব হয় না। দুধের যে সমস্যাগুলো আমরা বললাম, যে একটা যে সমস্যাটা আছে যে দুধ কিছু কিছু লোকের ইন্টলারেন্স আছে, মিল্ক ল্যাকটোজ ইন্টলারেন্স, সেই ক্ষেত্রে তাদের হয়তো দুধ অন্যভাবে খাওয়াইতে হয়। এখন যেটা প্রশ্ন হচ্ছে যে আমরা তো দই খাই, তাই না, আমরা গোস্ত খাওয়া খাওয়ার দই খাই, এটা তখন কিন্তু ক্যালসিয়ামটা একটু চেঞ্জ হয়ে যায়, তাই না, যার জন্য সেটা সমস্যা থাকে। পিওর মিল্ক যেটা, এইটা খাওয়া যাবে না, যে গোস্ত খাওয়ার পর পর বা খাওয়ার পর আমরা অনেক সময় ডিম এবং দুধ একসঙ্গে খাইতে দিই বাচ্চাকে, এটা আসলে কিনা ঠিক না, তখন কোনোটাই আসলে অ্যাবজর্ব হয় না। এই জন্য আমাদেরকে বুদ্ধিমানের সঙ্গে দুধকে খেতে হবে। তো আজকে এই পর্যন্তই থাকলো। এরপরও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে জানাবেন। আশা করি আজকের হ্যাপি মিল ডে আপনারা এনজয় করেছেন আমাদের বক্তব্য বা আলোচনা। এবং দুধ সম্বন্ধে যদি আর কোনো প্রশ্ন থাকে আমাদেরকে টেক্সটে জানালে আমি চেষ্টা করবো answer করার। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।